শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনের পথ প্রাক্তন হয় কোনো ঘটনার পরম্পরায় কিংবা হৃদয়ের কোমল এক অনুভবে। প্রাক্তন সময়গুলো ফিরে আসে দিন যাপনের বাস্তবতায়, আবার জেগে ওঠে জীবন অভিজ্ঞতায় হঠাৎ আলোয়। কত শত মনোময় সময় না কেটেছে আমাদের শৈশব ও কৈশোরের দিনগুলোতে। আহা, ভুলি কি করে যত্নে সেই র্যাপিং পেপারে মোড়ানো অনুভবের দিনগুলো। আমরা যারা রঙিন এই দিনগুলো পার করে এসেছি তাদের নিশ্চয়ই স্মরণ বেদনায় আজও মন কাঁদে। শ্রোতাবৃন্দ, ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার কথাই বলতে চাইছি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, বাঙালি সংস্কৃতির ঐতিহ্যে এদেশের খেলাধুলার ইতিহাস অনেক প্রাচীন। একটা সময় ছিল যখন গ্রামগঞ্জের শিশু ও কিশোররা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় মেতে থাকত। দুপুর গড়িয়ে বিকেল হলেই খোলা মাঠে দল বেঁধে খেলত তারা। আমরা অনেকেই সেই সময়ের ধারক এবং বাহক। আমাদের কি মনে পড়ে সেসব খেলার নামগুলো, যেগুলো আমরা পাড়ায় পাড়ায় মাঠে মাঠে বাড়ির উঠোনে উঠোনে খেলেছি? কানামাছি, ভোঁ ভোঁ, যারে পাবি তারে ছো। বন্ধুরা, নিশ্চয়ই হাসি খুশি সেই দিনগুলি আমাদের অনেকেরই স্মৃতির আলোয় আজও জল করে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, একসময় গ্রামীণ বিনোদনের মাধ্যম ছিল শিশু কিশোরদের মজার মজার খেলা। কানামাছি, বৌচি, হাডুডু, গোল্লাছুট, ডাঙ্গুলি, মার্বেল ইচিং বিচিং, ওপেন টু বায়োস্কোপ, দাঁড়িয়াবান্ধা, লুকোচুরি, মোরগ লড়াই, কড়ি, ধাপ্পা, কুতকুত, বিস্কিট খেলা, যেমন খুশি তেমন সাজু, পুতুলের বিয়ে, চড়ুই ভাতি, এলালিং বেলালিং, সাতচাড়া, ঘুড়ি ওড়ানো ইত্যাদি নানা রকম খেলার আয়োজন থাকতো বছর জুড়ে। খেলার উৎসব চলত পাড়ায় পাড়ায়। হ্যাঁ বন্ধুরা, সময়ের নিয়মে আমরা এগিয়ে যাচ্ছি আগামীর দিকে, কিন্তু জনপ্রিয় ঐতিহ্যবাহী খেলাগুলো দিন দিন আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে, যা আমাদের মনকে ব্যথিত করে। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে আমাদের চারপাশের বিনোদনের মাধ্যমও। এছাড়া উন্নত প্রযুক্তির প্রতি মাত্রাতিরিক্ত আসক্তির কারণে গ্রামীণ খেলাধুলার প্রতি আকর্ষণ হারাচ্ছে বর্তমান প্রজন্ম। প্রিয় শ্রোতা বন্ধুরা, বর্তমানে এসব ঐতিহ্যবাহী খেলাধুলার প্রচলন না থাকায় গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যাচ্ছে হাজার বছরের বাঙালির ঐতিহ্য। এ প্রজন্মের ছেলেমেয়েদের অনেকেই গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য এসব গ্রামীণ খেলাধুলা তো করেই না, বরং তাদের অনেকের কাছে খেলাধুলাগুলো অচেনা, অজানা। আধুনিক সময়ে এসে বলা যায় হারিয়ে গেছে গ্রামীণ খেলাগুলো। অন্যদিকে শহরাঞ্চলে তো বটেই, গ্রামাঞ্চলেও খোলা জায়গা বা মাঠের স্বল্পতা রয়েছে, যার ফলে অনেক গ্রামীণ খেলা বন্ধের পথে। শুধু কি তাই, গ্রাম ছেড়ে ক্রমশ শহরমুখী মানুষও ভুলে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোকে। প্রিয় বন্ধুরা, শরীরের জন্য উপকারী খেলাধুলাগুলোর পরিবর্তে তাতে স্থান নিয়েছে ডিশ অ্যান্টেনার টিভি চ্যানেল, কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক সহ নানা ধরনের বিনোদন। শিশু কিশোররা তাই আবদ্ধ হয়ে পড়েছে এসব বিনোদনে। ফলশ্রুতিতে বর্তমান প্রজন্মের যেমন যথাযথ মানসিক বিকাশ ঘটছে না, তেমনই ঘটছে স্বাস্থ্যহানি, বাড়ছে রোগ ব্যাধির সংখ্যাও। তাই এই প্রজন্মকে রক্ষা ও গ্রামীণ খেলাকে বাঁচাতে এদেশের সচেতন ব্যক্তিদের এগিয়ে এসে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। নতুন প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার পরিচয় করিয়ে দেওয়া একান্ত প্রয়োজন, কারণ এইসব খেলা ছিল বিনোদনমূলক ও প্রতিভা বিকাশে অন্যতম হাতিয়ার, যা আমাদের আদি ক্রীড়া সংস্কৃতির প্রতীক। প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের মনে রাখতে হবে গ্রামীণ খেলাধুলার সাথে রয়েছে আমাদের পূর্বপুরুষদের সম্পর্ক। তাই তাদের স্মৃতি ও ঐতিহ্য ধরে রাখতে হবে আমাদের। এ সমস্ত খেলাধুলার আয়োজন করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর পরিচিতি ও তার সুফল সম্পর্কে আকৃষ্ট করাও আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বন্ধুরা, আমাদের সকলের চেষ্টাই পারে নতুন প্রজন্মকে ঐতিহ্যবাহী খেলার সঙ্গে পরিচিত করাতে। নিজেদের এবং সন্তানদের স্বার্থে গ্রামীণ খেলাগুলোর ঐতিহ্য ফিরিয়ে আনা খুবই জরুরি। হ্যাঁ সুপ্রিয় শ্রোতা, আগামী প্রজন্মের চোখে থাকুক মুক্ত আকাশ, নিঃশ্বাসে থাকুক বিশুদ্ধ বাতাস, বিনোদনে থাকুক গ্রামীণ ক্রিয়াচর্চা। এমন আশাবাদ নিয়ে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা দুজন, আমি তাহমিদা হান্নান এবং আমি লালটু হোসাইন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজন সম্ভারে যাওয়ার আগে চটজলদি বলে দিতে চাই আজ রবিবারের আয়োজন সূচির কথা। শুরুতেই থাকছে ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে এই দিনে পর্ব। এরপর আরও শুনবেন সংগ্রামের প্রতিচ্ছবি, কৃষ্টি কথা, রম্যক্ষণ এবং সবশেষ পরিবেশনা আমাদের গান পর্বে থাকছে পুরনো দিনের চলচ্চিত্রের একটি গান। এসব মিলিয়ে আজকের আয়োজন। কোথাও যাবেন না, পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গেই থাকুন, কেমন? শ্রোতা বন্ধুরা, বলা হয় ইতিহাস সময়ের কথা বলে, জীবনের কথা বলে, ঘটনার বর্ণনায়। ইতিহাসের নানা উল্লেখযোগ্য ভূমিকার কথাই আপনারা এখন জানবেন প্রথম আয়োজন এই দিনে পর্বে। সালমা বেগমের তথ্য সংকলনে ঐতিহাসিক ঘটনাগুলো এই দিনে। প্রিয় বন্ধুরা, এই দিনে পর্বের শুরুতেই গুরুত্বপূর্ণ ঘটনার কথা তুলে ধরছি। 1896 সালের এই দিনে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পাদনায় সাপ্তাহিক বসুমতী প্রথম প্রকাশিত হয়। 1919 সালের আজকের এই দিনে লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়। 1920 সালের এই দিনে অ্যাথেলডা ব্লেফটেই প্রথম মার্কিন নারী হিসেবে অলিম্পিক স্বর্ণপদক জয় করেন। রোমে গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া শুরু হয় 1960 সালের আজকের এই দিনে। এটি হলো এমন একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে গ্রীষ্মকালীন ও শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে থাকে। শ্রোতাবৃন্দ, উল্লেখযোগ্য ঘটনার পর এবার বিশিষ্টজনের জন্মদিনের কথা জানিয়ে দিতে চাই। 1900 সালের আজকের এই দিনে সাহিত্যিক সম্পাদক সজনীকান্ত দাশ জন্মগ্রহণ করেন। তিনি বিংশ শতাব্দীর প্রথম ভাগের বাংলা সাহিত্য আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক হিসেবে তিনি সুপরিচিত। 1916 সালের এই দিনে নোবেলজয়ী মার্কিন অণুজীব বিজ্ঞানী ফ্রেডেরিক রবিনসন জন্মগ্রহণ করেন। 1947 সালের আজকের এই দিনে প্রবাল চৌধুরী, বাংলাদেশি সঙ্গীত শিল্পী, তিনি জন্মগ্রহণ করেন। 20 শতকের 60-এর দশক থেকে তিনি বাংলা সিনেমার নেপথ্য গায়ক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। শ্রোতা সঙ্গীরা, এবার জন্মদিনের শুভেচ্ছাটুকু পৌঁছে দিতে চাই আপনাদের আনন্দ ঘরে। আজ আপনাদের যাদের জন্মদিন তাদের সকলের জন্য রইল দর্পণ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার বিশিষ্টজনদের মৃত্যুদিনের কথা জানিয়ে দিতে চাই। 1776 সালের আজকের এই দিনে খ্যাতনামা স্কটিশ দার্শনিক ডেভিড হিউম মৃত্যুবরণ করেন। বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবক স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াট 1769 সালের আজকের এই দিনে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক যন্ত্রের নির্মাতা রূপে তিনি তার কর্মজীবন শুরু করেন। 1819 সালের আজকের এই দিনেও তিনি পরলোক গমন করেন। 1822 সালের এই দিনে জার্মান বংশোদ্ভূত ইংরেজ জ্যোতির্বিদ এবং সুরকার উইলিয়াম হার্শেল মৃত্যুবরণ করেন। ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে মৃত্যুবরণ করেন 1867 সালের আজকের এই দিনে। 2007 সালের এই দিনে তারাপদ রায় পরলোক গমন করেন। তিনি সুপরিচিত বাঙালি লেখক, কবি ও প্রাবন্ধিক ছিলেন। নীল অ্যালেন্ড আর্মস্ট্রং, তিনি ছিলেন একজন আমেরিকান নাভোচারী এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, যিনি চাঁদে হাঁটার জন্য প্রথম ব্যক্তি হয়েছেন। এছাড়াও তিনি একজন নৌ বিমান চালক, পরীক্ষামূলক পাইলট এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। 2012 সালের আজকের এই দিনে মার্কিন নাভোচারী, চাঁদে অবতরণকারী প্রথম মানুষ নীল আর্মস্ট্রং মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আজকের এই দিনে যারা প্রয়াত হয়েছেন তাদের সকলের জন্য রইল গভীর শ্রদ্ধা। সুপ্রিয় শ্রোতা, এই দিনে পর্বে ছিল আজকের ঐতিহাসিক প্রেক্ষাপট। প্রিয় বন্ধুরা, সময় জীবনকে ইচ্ছে মতো নাড়াচাড়া করে, তবে সেই জীবন সবার মনের মতো করে গোছানো নয়, স্বাচ্ছন্দ্য নয়। ক্লান্তির ধূপছায়ার আচ্ছন্ন থাকে অনেকের জীবন। অথচ আমরা আজ যে সভ্যতায় বাস করছি তা কিন্তু একদিনে গড়ে ওঠেনি। দিনে দিনে ক্ষণে ক্ষণে শ্রমের বিনিময়ে মানুষের বিন্দু বিন্দু অবদানে গড়ে উঠেছে এই আশ্চর্য সুন্দর সভ্যতা। শ্রোতা বন্ধুরা, দর্পণে এবারে নিবেদন সংগ্রামের প্রতিচ্ছবি পর্ব। এ পর্বে থাকছে দরিদ্র অসচ্ছল পরিবার থেকে উঠে আসা সফল ব্যক্তিদের সাফল্যের ইতিকথা। গ্রন্থন উপস্থাপনায় সজীব দত্ত।
দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানের সংগ্রামের প্রতিচ্ছবি পর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর উপজেলায়। আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। চলুন তার সঙ্গে পরিচিত হই এবং তার কার্যক্রম সম্পর্কে আমরা জানি। আপনার নাম পরিচয় বলবেন? আমি শামসুন নাহার সুমি। সদর উপজেলায় আমার স্যানিটারি ন্যাপকিন প্রোডাকশন সেন্টার রয়েছে এবং মা কনফেকশনারি রয়েছে এবং 7 রং ব্লক বাটিক সেন্টার রয়েছে। আপনার এই কার্যক্রমের সঙ্গে কাদেরকে আপনি কাজ দিচ্ছেন এবং তারা কিভাবে স্বাবলম্বী হচ্ছে? যারা বাল্যবিবাহ হওয়ার সম্ভাবনা থাকে এবং ওই মেয়েগুলোকে গুরুত্ব দেই, যারা ঝরে যাচ্ছে, পড়াশোনাটা বন্ধ হয়ে যাচ্ছে, তারা আমার এখান থেকে উপার্জন করে নিজের পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে, বাল্যবিবাহটাও প্রতিরোধ করছে। আপনার বর্তমানে কি অবস্থা? আর্থিকভাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একটা সময় তো আপনার এমন ছিল না, অনেক সংগ্রাম ছিল সেই সব দিনগুলো, যে দিনগুলো আপনি অনেক কষ্ট করেছেন, একটু আমাদেরকে সংক্ষেপে বলবেন? আমার অনেক কষ্টে শুরু হয়েছে 400 টাকার ঘর দিয়ে। সেই দিনগুলো আমার খুব খারাপ গেছে। বেকার জীবন, খুব দুর্বিষহ জীবন, এবং হাজবেন্ড আর আমি একটা যুদ্ধক্ষেত্রে নেমেছিলাম। টিউশনি করেছি। আমার বিয়েটা হওয়াতে আমি খুব অভিমানী হয়ে গেছিলাম যে আমি আমার ফ্যামিলির কাছে খুব বোঝা। সেই থেকে আমরা দুজন সংগ্রাম করে যে কারো কাছে ছোট হব না, নিজের হাত আছে, পা আছে, চেষ্টা করব, কারো কাছে ছোট হয়ে কিছু নিব না, এই চিন্তা থেকে, অবস্থান তৈরি করব থেকে যুদ্ধ শুরু হয়েছিল আমাদের। বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়েছি, সেটাকে কাজে লাগিয়েছি বাস্তবে। কিভাবে আপনার পরিবর্তন আসতে শুরু করলো এই দুজনের সংগ্রাম থেকে? কিভাবে আপনি সামনের দিকে আগানো শুরু করলেন? প্রশিক্ষণের যে সার্টিফিকেট, সেটা দিয়ে আমি 25,000 টাকা যুবন্যান থেকে লোন নেই। সেই লোনের মাধ্যমে আমি 2টা গরু কিনি এবং আমার নিজের কোনো জায়গা ছিল না। আমি আবেদন করে তৎকালীন ইউনো স্যারের একটা সরকারি জায়গায় আমি গরু 2টা রাখি এবং সেই গরুর দুধ বিক্রি করি। কখনো আমার পরীক্ষা, কখনো আমি ওই দুধের টাকা দিয়ে আমি হাঁস মুরগি কিনি, ওই টাকা দিয়ে আমি ইন্টার পরীক্ষাটা দিই। আমার মেয়ে পড়াশোনা করে, আমি পড়াশোনা করি। আমি 400 টাকার ঘরে থেকে 1200 টাকার ঘরে ভাড়া উঠি। তারপরে হচ্ছে আমি একটি চাকরি নেই, ছোট একটি এনজিওতে জব নেই। এভাবে আপনার সময় আস্তে আস্তে পরিবর্তন। এবং আমি মাস্টার্স কমপ্লিট করি। অনেকেই আমরা মনে করি যে জীবনে হোঁচট খাওয়া হয়তো থেমে যাওয়া, বা অনেকে থেমে যায়। সেই জায়গা থেকে আপনি যে এগিয়ে গেলেন, আজকে আপনাকে যারা শুনছে তাদেরকে কি বলবেন? কিভাবে আমরা অক্ষুণ্ণ রেখে এগিয়ে যেতে পারি আপনার জীবন দিয়ে যদি জিজ্ঞেস করি? আমি তাদের উদ্দেশ্যে সেটাই বলবো, আমার কিন্তু প্রথমে এই অবস্থানটা তৈরি হয় নাই। আমার চিন্তা ছিল যে আমার অনেক লস হবে। আমি প্রথম মাথায় এনেছি আমার লস হবে, তারপরে আমি একদিন দাঁড়াবো। আমি কারো বোঝা হব না, আমি কারো থেকে চাইবো না, আমার হাজব্যান্ডের থেকে বা আমার বাবা থেকে। এই চিন্তাটা আমার মাথায় সব সময় তাড়িয়ে বেড়েছে। আর আমার প্রথম কিন্তু লস হয়েছে। আমার লস হওয়ার পরেই কিন্তু আমার এই অবস্থান। অর্থাৎ লস হয়েছে, লাভ হয়েছে, আবার লাভ হয়েছে, এভাবে এগিয়ে গেছেন। যারা আপনাকে শুনছে, আমাদের শ্রোতারা, কি বলবেন সবাইকে? বলবো যে আপনার অভাব কেউ দূর করবে না। আপনি শুধু সৎ উদ্দেশ্যে সামনের দিকে তাকান আর আপনার ইচ্ছা শক্তিটাকে প্রবলভাবে কাজে লাগান। নিজের অবস্থানটা ইচ্ছা শক্তি দিয়ে নিজেকেই জয় করতে হয়। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, হাঁসফাঁস ব্যস্ততার দৌড়ে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাজিক মুহূর্তগুলো অনেক সময় হাতগুলো হারিয়ে যায় জানালার বাইরে, দরজার ওপাশে কিংবা দেয়ালের আড়ালে। প্রিয় বন্ধুরা, আমরা জানি খ্রিস্টীয় সংস্কৃতি একটি জাতির সমৃদ্ধির পরিচায়ক। সে কথা বলতেই এবারে নিবেদন কৃষ্টিকথা পর্বে চলে যাচ্ছি। এ পর্বে বিভিন্ন জেলা উপজেলা উল্লেখযোগ্য স্থান নিয়ে নিবন্ধ লিখেছেন সাগর আহমেদ। উপস্থাপনায় মোহাম্মদ ইসহাক। শ্রোতা বন্ধুরা, কৃষ্টিকথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা কৃষ্টিকথা পর্বে জানব টাঙ্গাইল জেলা ও এর ঐতিহ্য সম্পর্কে। টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জনপদ।
বহু অতীত ঐতিহ্য আর বাংলার চিরপরিচিত লোকসংস্কৃতি ইতিহাসের ক্রমধারায় উত্তরাধিকারী। প্রাচীন ইতিহাস ঐতিহ্যে আর লোকসাহিত্য সংস্কৃতির ঐতিহ্যে টাঙ্গাইল জেলার অবস্থান অনেক উঁচুতে। টাঙ্গাইলের লোক ঐতিহ্য নিয়ে প্রবাদ প্রবচন রচিত হয়েছে, যেমন চমচম টমটম ও শাড়ি, এই তিনে টাঙ্গাইলের বাড়ি। প্রবাদ প্রবচনের ছড়াটিতে টাঙ্গাইলের 3টি লোক ঐতিহ্যের কথা উঠে এসেছে। টাঙ্গাইলের তৈরি চমচম মিষ্টি আর তাঁতের শাড়ি পৃথিবীখ্যাত। টাঙ্গাইলের নামকরণ বিষয়ে রয়েছে বহু জনশ্রুতি ও নানা মতামত। 1778 খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেল তার মানচিত্রে এই সম্পূর্ণ অঞ্চলটিকেই আটিয়া বলে দেখিয়েছেন। 1866 খ্রিস্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না। টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে 15 নভেম্বর 1870 খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময় থেকে। টাঙ্গাইলের ইতিহাস প্রণেতা খন্দকার আব্দুর রহিম সাহেবের মতে ইংরেজ আমলে এদেশের লোকেরা উঁচু শব্দের পরিবর্তে টান শব্দই ব্যবহার করতে অভ্যস্ত ছিল বেশি। এখনও টাঙ্গাইল অঞ্চলে টান শব্দের প্রচলন আছে। এই টানের সাথে আইল শব্দটি যুক্ত হয়েছিল টান আইল, আর সেই টান আইলটি রূপান্তরিত হয়েছে টাঙ্গাইলে। বর্তমান টাঙ্গাইল জেলা অতীত যমুনা নদীর বুকে নতুন জেগে ওঠা চর এলাকার সমষ্টি। এখানে ছোট ছোট জনগোষ্ঠী বসবাস শুরু করে, যার অধিকাংশই ছিল পার্শ্ববর্তী উত্তরবঙ্গের অর্থাৎ যমুনার পশ্চিম পাড়ের অধিবাসী। অতীতকাল থেকেই বহু ভাঙা গড়া চড়াই উতরায় পেরিয়ে আজ টাঙ্গাইল জেলা বলে পরিচিতি লাভ করেছে এই অঞ্চলটি। 1845 খ্রিস্টাব্দে শাসনকার্যের সুবিধার জন্য জামালপুর মহকুমা সৃষ্টি হয়। বৃহত্তর ময়মনসিংহ জেলাকে 2টি বিভাগে বিভক্ত করা হয়, একটি সদর বিভাগ, অপরটি জামালপুর বিভাগ। সদর বিভাগের অধীনে নাসিরাবাদ, গাবতলী, মধুপুর, নেত্রকোনা, ঘোষগাঁও, ফতেপুর, গফরগাঁও, মাদারগঞ্জ, নিকলি ও বাজিতপুর থানা সমূহ এবং জামালপুর বিভাগের অধীনে শেরপুর, হাজীগঞ্জ ও পিংনা থানাসমূহ রাখা হয়। আটিয়া পরগনার অঞ্চলসমূহ তখন ঢাকা জেলার অন্তর্ভুক্ত ছিল। বর্তমান টাঙ্গাইলের অধিকাংশ অঞ্চল আটিয়া পরগনার অধীনে ছিল। 18 ও 19 শতকের মধ্যভাগ পর্যন্ত আটিয়া নামে পরিচিত অঞ্চলই বর্ধিত হয়ে বর্তমানে টাঙ্গাইলের রূপ লাভ করেছে। 1866 খ্রিস্টাব্দে সরকার পারদিঘুলিয়া মৌজায় টান আইল পরে নাম রূপান্তর হয়ে টাঙ্গাইল হয় থানার প্রত্যয়ন করে। ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্তির পর থেকে টাঙ্গাইলবাসী নিজেদের স্বাতন্ত্র্যতা রক্ষার প্রয়োজনে টাঙ্গাইলকে ময়মনসিংহের আওতা থেকে মুক্ত করে পৃথক জেলার দাবি করে আসতে থাকেন। 1912 খ্রিস্টাব্দে টাঙ্গাইলের সদর দপ্তর স্থাপন করে টাঙ্গাইল ও জামালপুর মহকুমার সমন্বয়ে পৃথক জেলা স্থাপনের খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছিল। ইংরেজ লাটের কাউন্সিলর স্যার নওয়াব আলী চৌধুরীর নেতৃত্বে ও তৎকালীন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান আব্দুল হালিম গজনবীর মিলিত প্রচেষ্টায় টাঙ্গাইলকে পৃথক জেলা করার দাবি উত্থাপিত হয়। প্রশাসনিক কারণে ময়মনসিংহ জেলা ভাগ করার লক্ষ্যে তৎকালীন ইংরেজ সরকার রাওল্যান্ড কমিটি গঠন করে। এই কমিটির সুপারিশক্রমে ভারতে বড়লাট লর্ড রোনা গোসে ময়মনসিংহ জেলাকে ভেঙে জামালপুরের জেলা সদর ও ধনবাড়িতে মহকুমা স্থাপনের অনুমোদন দেন। কিন্তু শেষ পর্যন্ত সে পরিকল্পনা কার্যকর হয়নি বহুবিধ কারণেই। টাঙ্গাইল মহকুমার সদরের নতুন টাঙ্গাইল জেলা স্থাপনের দাবি অব্যাহতভাবে চলতেই থাকে। 1938, 1943, 1948, 1954 ও 1956 খ্রিস্টাব্দের প্রাদেশিক সরকারের বিভিন্ন মুখ্যমন্ত্রী ও বিভাগীয় মন্ত্রীর যৌক্তিক দাবি দেওয়া উত্থাপন ও সরকারি পর্যায়ে সমর্থিত হবার এক পর্যায়ে 1960, 1961 খ্রিস্টাব্দে পাকিস্তান অর্থনৈতিক কাউন্সিল মোমেন শাহকে ভেঙে টাঙ্গাইল, কায়দাবাদ ও নাসিরাবাদ জেলা করার চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদন করে। এইভাবে বিভিন্ন সময়ে দাবির প্রেক্ষিতে টাঙ্গাইল মহকুমা প্রতিষ্ঠার 100 বৎসর পর অর্থাৎ 1969 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর টাঙ্গাইল মহকুমা তৎকালীন পূর্ব পাকিস্তানের 19তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে অন্য কোনো জেলা ও ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই কৌতুক শোনার অপেক্ষায় আছেন।
আসলে মনটাকে ফুরফুরে করার জন্য শ্রুতিসুন্দর কৌতুকের কোনো বিকল্প নেই। তাহলে চলুন রম্যক্ষণ পর্বে ঘুরে আসি এবার। হ্যাঁ প্রিয় বন্ধুরা, রম্যক্ষণ পর্বে আপনাদের জন্য মজার মজার কৌতুক নিয়ে হাজির হচ্ছেন ফারজানা সাকির শশী। করিম চাচা রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে পথে ধরে বসলেন একজন বিক্রয়কর্মী। বিক্রয়কর্মী চাচাকে বলছেন, এই পাউডার নিয়ে যান, মাত্র 10 টাকা দাম, এই পাউডার নিয়ে যান, মাত্র 10 টাকা দাম। তো চাচা বিক্রয়কর্মীকে বললেন, কি হবে এই পাউডার দিয়ে? স্যার, বাড়িতে গিয়েই আপনার বাড়ির তেলাপোকা, পিঁপড়া, যত পোকা মাকড় আছে ওইসবের গায়ে ছিটিয়ে দেবেন, দেখবেন কি চমৎকার কাজ হয়। এবার চাচা বললেন, মাথা খারাপ, আজ আমি পাউডার দিলে কাল ওরা আমার কাছে লিপস্টিক চাইয়া বসবে। স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে। স্বামী স্ত্রী দুজনেই ভীষণ কৃপণ। তো স্বামী তার স্ত্রীকে বলছে, বউ যাও তো পাশের ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে এসো তো। স্ত্রী বলছে, ওরা আমাদের চিনি দেবে না। ঠিকই বলছো, ওরা তো খুব কঞ্জুস। এবার স্ত্রী বলল, ওদের কিপটামের কথা বললে আর লাভ নাই। এবার স্বামী বলল, তাহলে আর কি করা, যাও আমাদের আলমারি থেকে চিনি বের করে চা করে নিয়ে আসো। রন্টি আর বনি চিৎকার চেঁচামেচি করে পুরা বাড়ি হই হুল্লোড় ফেলে দিল। রন্টি এবং বনির মা এসে রন্টিকে বলল, রন্টি আস্তে কথা বলো, চিৎকার চেঁচামেচি করে তো পুরা বাড়ি মাথায় তুলেছ, দেখো না বনি কি রকম চুপচাপ করে খেলছে। এবার রন্টি বলছে, মা মা এটাই তো আমাদের খেলার অংশ, খেলায় বনি সেজেছে আব্বু, যে কিনা অফিস থেকে দেরি করে এসেছে, তাই তো সে চুপচাপ আছে, আর আমি সেজেছি তুমি, তাই তো আমি চিৎকার চেঁচামেচি করছি। করিম চাচা একদিন গাছ থেকে উল্টো হয়ে ঝুলছিলেন। তো তার স্ত্রী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এরকম উল্টো হয়ে ঝুলে আছো কেন? চাচা তার স্ত্রীকে বললেন, মাথা ব্যথার ওষুধ খেয়েছি, যদি পেটে চলে যায় তাহলে কি হবে? পলি বেগম তার ছেলে বল্টুকে ভীষণ ধমক দিচ্ছে। ধমকের এক পর্যায়ে বলল, সি 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 না লায়েক, তুই আবার পরীক্ষায় ফেল করছস, পাশের বাসার রুম কি দেখ, কত ভালো রেজাল্ট করেছে ও। এবার বল্টু বলল, ও কি আর নতুন করে কি দেখবো আম্মা, পরীক্ষার হলে বসে ওকেই দেখছিলাম বলেই তো আজকে আমার এই দশা। ঝন্টু তার বাবার সাথে খেতে বসেছে। তো খাওয়ার এক পর্যায়ে ঝন্টু তার বাবাকে বলছে, আব্বা আব্বা তেলাপোকা দেখতে কেমন? খাওয়ার সময় বাজে কথা বলতে হয় না, চুপচাপ খাওয়া শেষ করো, পরে শুনবো। খাওয়া শেষ হওয়ার পর ঝন্টুর বাবা ঝন্টুকে বলল, খাওয়ার মধ্যে তুমি যেন কি তেলাপোকার কথা বলছিলে, বলো এখন। না, বলছিলাম ডালে একটা তেলাপোকা পড়ছিল, কিন্তু তুমি তো তেলাপোকা সহ পুরো ডালটাই খাইয়া ফেলাইছো। একদিন করিম চাচা তার বউকে বলছে, বউ বউ জলদি ঘরের সব দামি জিনিসপত্র লুকিয়ে ফেলো, আমার কিছু বন্ধু আসছে আমার বাড়িতে দাওয়াত খেতে। কেন লুকাবো, তোমার বন্ধুরা কি চোর যে সেই সব চুরি করে নিয়ে যাবে? না না, নিজেদের জিনিসপত্র চিনে ফেলবে, আমি ওদের বাসা থেকে এগুলো চুরি করে নিয়ে আসছিলাম। ছোট ছেলে বাবার কাঁধে বসে চুল টানাটানি করছে। এক পর্যায়ে বাবা তার ছেলেকে বলছে, ওফ খোকা ব্যথা পাচ্ছি তো, চুল টানা বন্ধ করো। খোকা বলছে, বাবা বাবা আমি তো চুল টানছি না, আমার চুইংগামটা তোমার চুল থেকে ফেরত নেওয়ার চেষ্টা করছি। বল্টু তার দাদির কাছে চিঠি লিখছিল, দাদি কেমন আছো, আমি ভালো, পেছন থেকে এসে বল্টুর মা এই চিঠি দেখে বল্টুকে বলল, সে কি বল্টু, চিঠির মধ্যে তুই এভাবে ই উ উ এসব কি লিখছিস? বল্টু বলল, আম্মা আম্মা দাদি তো কানে কম শুনে তাই চিৎকার করে চিঠি লিখছি। বন্ধুরা, রবি ঠাকুরের কথায় যদি বলি, আমার আনন্দ সকলের আনন্দ হোক, আমার শুভ সকলের শুভ হোক, আমি যাহা পাই তাহা 5 জনের সহিত মিলিত হইয়া উপভোগ করি, এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ। প্রিয় বন্ধুরা, দর্পণের শেষ আয়োজন আমাদের গান পর্বে এবারে সকলে মিলে উপভোগ করতে চাই পুরনো চলচ্চিত্রের একটি গান। 2 জীবন চলচ্চিত্রে আবার দুজনে দেখা হলো। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, গানের কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলম খান। একদিন কিছু আশা ছিল
শ্রোতা বন্ধুরা, আয়োজনের নানা পরিবেশনা উপভোগ করতে করতে আমরা চলে এসেছি দর্পণের শেষ প্রান্তে। এবার তাই জানিয়ে দিতে চাই অনুষ্ঠান সহযোগীদের নাম। যাবার বেলায় জানিয়ে দিতে চাই দর্পণ গ্রন্থনায় ছিলেন সালমা বেগম, উপস্থাপনায় আমরা দুজন, আমি লালটু হুসাইন, আমি তাহমিদা হান্নান, প্রযোজনা সহযোগিতায় ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ প্রযোজনা করেছেন আশিকুর রহমান।